আপনি চাইলে আমি আসলে অনেকগুলো প্রিন্ট আউট এখানে আছে যে চরমনের পীর সাহেব, আপনাদের যে আমির বা নায়েবে আমির সাহেব, এমনকি আপনি নিজেও কত শক্ত শক্ত কথা বলেছেন, এগুলি আসলে একটা বড় ফাইল রয়েছে এখানে, আমি আর রিপিট করতে চাই না। কিন্তু আপনাদেরকে সরকার কিছু বলছে না, আপনারা খুব স্বচ্ছন্দে আছেন, যেটা আমি চাই। স্মিত হাসি। আপনার জার্মানি বর্ন শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির ক্ষেত্রে এখন যে বিষয়টি আলোচনা আসছে যে নির্বাচনের আগে ইসলামী দলগুলোকে আওয়ামী লীগ কাছে টানে নাকি, কাছে টানছে কিনা, ইসলামী দলগুলো আসলে রাজনৈতিক লক্ষ্য কি অর্জন ইমিডিয়েট করতে চায়, কি অর্জন ভবিষ্যতে করতে চায়, এসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা গাজী আতাউর রহমান। জনাব মাওলানা গাজী আতাউর রহমান, আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত জানাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো রয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা প্রশ্ন নিয়ে অবশ্য প্রথমে যেতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছেই। এটা তো স্পষ্ট মাওলানা গাজী আতাউর রহমান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল, তাই এর রাজনৈতিক লক্ষ্য নিশ্চয়ই স্পষ্ট এবং পরিষ্কার। আপনাদের বক্তব্য থেকে এটি বারবার রাজনৈতিক লক্ষ্য, তার সামাজিক অবস্থান, সেটা একদম আপনারা বলে থাকেন। আমাদের প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যা অর্জন করতে চায় তা অর্জন করার বা সেই রাজনৈতিক লক্ষ্য পূরণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বেশি সুবিধা না বিএনপি ক্ষমতায় থাকলে বেশি সুবিধা? আমি প্রশ্নটি আপনাকে নিশ্চয়ই বুঝাতে পেরেছি। মানে আপনারা যে রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে চান তা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সেটি লক্ষ্য পূরণে বেশি সুবিধা হয় না বিএনপি ক্ষমতা থাকলে লক্ষ্য পূরণে বেশি সুবিধা হয়? যারা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ খালিদ মহিউদ্দিন ভাই আপনাকে আজকে এই ডয়েচে ভেলের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য, এবং আপনার মাধ্যমে দেশে এবং প্রবাসে যেসব ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খালিদ ভাই অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠানে, আপনি একজন জনপ্রিয় উপস্থাপক এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বা বিএনপি ক্ষমতায় থাকলে আমাদের সুবিধা হবে না। আমাদের লক্ষ্য অর্জনের জন্য তো আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমাদের লক্ষ্য অর্জিত হবে না, বিএনপি ক্ষমতায় থাকলেও আমাদের লক্ষ্য অর্জিত হবে না, বরং আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে যদি আমাদের লক্ষ্য অর্জন করতে হয়। আপনারা কি মনে করছেন যে আপনারা এককভাবে ক্ষমতায় যেতে পারবেন, নাকি আপনাদের মনে হচ্ছে কারো সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় যেতে হবে? জনগণ যদি চায় তাহলে এককভাবে আমাদের পক্ষে ক্ষমতায় যাওয়া অসম্ভব কিছু নয়। এই জন্য আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, জনগণকে আমাদের ব্যাপারে জানা, যাতে জনগণ আমাদেরকে বুঝতে পারে, জানতে পারে, আমাদের আদর্শ ভালোভাবে জনগণ যখন জানতে পারবে, বুঝতে পারবে, তখন জনগণই আমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে। এবং সেটা এককভাবেই? আমরা তো এককভাবে বলতে আমরা আমাদের মতো করে যারা এদেশে কল্যাণের রাজনীতি চায়, এদেশে যারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকেও পাশে চাই। আপনারা ছাড়া আর কল্যাণের রাজনীতিতে আর কে কে আছে? সেটা আমরা তো চাই সব দলই কল্যাণের রাজনীতি করুক, এবং সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। অতএব আমরা এখন আপনি যেটা বলছেন কারা করছে, তো সেটা তো ডিফাইন করা এই মুহূর্তে কঠিন। তবে যারা বিগত বছরগুলোতে এবং স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা কল্যাণের রাজনীতি করে নাই, তারা জিজ্ঞাসার রাজনীতি করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে, দেশ ধ্বংসের রাজনীতি করেছে। তার মানে আমি এতটুকু বলতে পারি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি বাদ? হ্যাঁ, তারা তো এই দেশটাকে শাসন করেছে, কেউ সরাসরি করেছে, কেউ হয়তো সহযোগী হয়ে করেছে। আচ্ছা, সো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী যেহেতু কল্যাণের রাজনীতি করছে না, তাদের মধ্যে থেকে এমনিতে এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন, আপনারা কি মনে করেন যে আপনাদের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য বা একসাথে রাজনীতি করার জন্য মানে তার যোগ্যতা ক্ষমতা কি হতে পারে? আমি বুঝতে পারলাম যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি না হলো, কিন্তু তাদেরকে কি ইসলামিক দলই হইতে হবে? তারা কি বাম দল হইতে পারবে? তারা কি গণ অধিকার পরিষদকে আপনারা চিন্তা করতে পারতেছেন? আপনারা কি এবি পার্টিকে ভাবছেন? মানে কাদের ভাবছেন সেটি বোঝার জন্য একটু বলছি। না, যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য
যারা কাজ করতে চায়, দুর্নীতি বিরোধী যারা একটা প্রশাসন প্রতিষ্ঠার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা মনে করছি যে তারা এবং যাদের কথায় কাজে মিল আছে, যারা জনগণকে নিয়ে অতীতে প্রতারণা করে নাই, এদের সাথে আমাদের ঐক্য বা সমঝোতা হতে পারে। যারা ক্ষমতায় যায় নাই তারা তো আর প্রতারণা করে নাই, ব্যাপারটা কি এরকম? না, এটা বোঝা যায়। আসলে রাজনীতিতে কথায় কাজে মিল থাকতে হবে। একবার একদিকে যাব, আরেকদিকে ছুটাছুটি করব, না না, সেটা ঠিক আছে, এটা তো এক ধরনের, সেটা ঠিক আছে। জনাব মাওলানা গাজী আতাউর রহমান, আমরা কিন্তু দেখেছি যে আপনি আসলে যারা শাসন ক্ষমতায় ছিল তারা কেউ আসলে কল্যাণের রাজনীতি করে না, সেটা আপনি বলছেন, কিন্তু আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছি জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত করতে। তো সেহেতু আমি পুরনো কথা যাচ্ছি না, আমি এখনকার কথায় আসতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদেরকে চলার পথের সাথী মনে করে, এরকম দুই একটা নাম আপনি বলবেন কিনা? আমরা আসলে এখানে অনেকেই রাজনীতি করে, আমরা বিশেষ করে আমাদের যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, এখানে ইসলামী সংগঠনগুলো সবাই আমাদের প্রায় কাছাকাছি। আমরা এদের সাথে আগামীতে একসাথে কাজ করার জন্য, আমরা পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। এর বাইরেও যারা এখানে একটি ভালো দেশ চায়, কল্যাণ, ইসলামী দল প্রথমত ইসলামী সংগঠনগুলো, মানে জামাত ইসলামী বাদে ইসলামী দলগুলো, যারা হ্যাঁ জামাত ইসলামী বাইরে ইসলামী দলগুলো, জি জি, এটা কি একটু বলবেন জামাত ইসলামী কেন বাইরে? না, জামাত ইসলামী বাইরে হলো, জামাত ইসলামী এখানে কয়েকটা বিষয়। একটা হলো জনগণের পারসেপশনটা আসলে এখানে জামাত ইসলামীর বিরুদ্ধে, জামাত ইসলামের প্রতিকূল জনগণের পারসেপশন। জি, এখানে একটা বিষয়। তো এটা জনগণের পারসেপশনে আপনাদের কি আসে যায়? জনগণের পারসেপশনে তো আওয়ামী লীগ বিএনপি কে অনেক জনগণ পছন্দ করে, আপনারা তো তাদেরকে মনে করেন না ভালো দল। না না, এখানে লজিক আছে, তো পেছনে লজিক আছে। জি, লজিক সব তো আর এক না। লজিকটা হলো আমাদের স্বাধীনতাটা একটা বড় বিষয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ অর্জন করেছি। এখন যদি এদেশের মানুষ যদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মনে করে, তো সেটা তো আমাদের জন্য এটা রিকভারি করা কঠিন। তো এটা তারপরও এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা সময়কালীন জামাত ইসলাম আমাদের সাথে যে আচরণ করেছে, এটা আসলে তাদেরকে রাজনৈতিক ভাবে তারা সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাদের সাথে কাজ করার মতো যে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, এটা আসলে তারা হারিয়েছে। ওকে, ঠিক আছে। আমি আসলে শেষ প্রশ্ন বললেও আমি কথাটা একটু লম্বা হয়ে গেল, সেজন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপরও একটা শেষ প্রশ্নের উপর প্রশ্ন। আপনারা কি জাকের পার্টিকে ইসলামিক দল মনে করেন, বা জাকের পার্টির সাথে আপনারা একসাথে দল করবেন, এরকম কোনো কিছু আছে কিনা? আমাদের কাছে জাকের পার্টিকে জাকের পার্টি তো এই দেশের মানুষ ইসলামী দল মনে করে না, এবং তারা নিজেদেরকেও ইসলাম মনে করে না, এবং তারা নিজেদেরকেও ইসলামী দল বলে দাবি করে না। ওকে ওকে, ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তর পরিষ্কার। আমি একটু জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের কাছে একটু আসি। জনাব মঞ্জু ভাই, আপনি জনাব গাজী আতাউর রহমানকে শুনছিলেন। আমি এই বিষয়ে আপনি একটু মন্তব্য করতে পারেন ইচ্ছা করলে। আমার প্রশ্নটা আপনাকে একটু আমি করে রাখছি যে আপনি নিজেও একসময় জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এবি পার্টির অধিকাংশ নেতাকর্মী তাই, বা অনেক নেতাকর্মী তাই, আমি যদি এভাবে বলি। এবি পার্টির নাম থেকে ইসলামী শব্দটি বাদ দেওয়াটা আপনাদের এটি একটা সচেতন চিন্তা কিনা, এবং এই চিন্তাটার কারণ কি ছিল? আপনারা এবি পার্টিকে ইসলামী দল তো বলতে চান না, কেন বলতে চান না? মানে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সঙ্গে ইসলামী শব্দটা থাকলে সেটা কি রাজনীতির ক্ষেত্রে আপনাদেরকে একটু পিছিয়ে দেয় বা অসুবিধা সৃষ্টি করে, এরকম মনে করেন কিনা? জনাব মুজিবুর রহমান মঞ্জু সম্পর্কে যে রিসার্চের কথা উনি বলছেন, সেটা নিয়ে কি আপনি একমত? বাংলাদেশের মানুষ আসলে একটু মধ্যম পন্থায় থাকতে পছন্দ করে। গাজী ভাই, মধ্যম পন্থা তো, ইসলাম তো মধ্যপন্থী দল। অতএব মধ্যপন্থা যদি, মঞ্জু ভাই মধ্যপন্থা বলতে কি বুঝিয়েছে আমি বুঝি নাই, কারণ ইসলাম হলো মধ্যপন্থী দল। ইসলাম মধ্যপন্থাকে পছন্দ করে, আল্লাহর রাসূল মধ্যপন্থাকে পছন্দ করতেন। অতএব সত্যিকার অর্থে যদি মধ্যপন্থী কোন দল থেকে থাকে, তাহলে হলো ইসলামী দল, তাই না? অতএব এখানে আওয়ামী লীগ বিএনপিকে ওই বর্গে আমি ফালাইতেই চাই না, কারণ তারা তো হলো রাজনৈতিক চরমপন্থী। তারা এক দল আরেক দলকে
প্রাণ নাশের জন্য চেষ্টা চালায়। অতএব তারা মধ্যপন্থী হয় কি করে? একটা শুধু মুখে বলি স্লোগান দিলে তো হবে না, কার্যত আমরা কি দেখছি। আমার মনে হয় যে গাজী ভাই মঞ্জু ভাই বোধহয় এটা ব্যাপারটা পরিষ্কার করেছেন। মঞ্জু ভাই বলতে চেয়েছেন যে, না মঞ্জু ভাইও যদি বলতেন এক লাইনে, যে গাজী ভাই একটা প্রশ্ন তুলেছেন যে যদি মধ্যমপন্থা হইতে হয় তাহলে তো ইসলামী দলই মধ্যপন্থা, অন্য বিএনপি আওয়ামী লীগকে বলা যায় না। এটা কি মঞ্জু ভাই একটু বলবেন? সরি গাজী ভাই, আপনাকে একটু আটকানো। আমি গাজী ভাই যে কথাটি বলেছেন, একটা সেকেন্ড একটু মঞ্জু ভাই একটু পরিষ্কার করে দেন তো এটা। গাজী ভাই যে কথাটি বলেছেন, ইসলাম একটি মধ্যপন্থার নাম, এটা আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইসলামী রাজনীতি এবং ইসলামী দলের অবস্থান মধ্যপন্থা কিনা, এটা নিয়ে কারো কারো হয়তো কম্পারিজন থাকতে পারে যে এরা, কারণ যদি এটা হতো আমরা তো দেখতাম যে ইসলামিক দলগুলোর মধ্যে একটা ইউনিফিকেশন আমরা দেখতে পেতাম, তাদের মধ্যে একটা ইউনিটি আমরা লক্ষ্য করতাম। তাহলে এখানে ইউনিটিটা হচ্ছে না কেন? আপনি দেখেন ইসলামিক দলগুলো আওয়ামী লীগের সাথে মিলছে, বিএনপির সাথে মিলছে, জাতীয় পার্টির সাথে মিলছে। আমাদের দেশের ইসলামিক দলগুলো কিন্তু কোনো না কোনো সময় বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, জাতীয় পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। তো এখানে যেটা সূক্ষ্ম মানে পার্থক্য, গাজী ভাইয়ের সাথে আমি একমত, ইসলাম অবশ্যই একটা মধ্যপন্থার নাম। কারণ ইসলাম, এই উপমহাদেশে ইসলামের একটা বিরাট অবদান আছে, এবং অবদান আছে বলেই আপনি দেখবেন যে ভারতীয় উপমহাদেশে মুসলমানেরা শাসন করেছেন, এবং সেখানে কিন্তু কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষ এবং ধর্মীয় রায়ট এগুলো কিন্তু মুসলিম শাসন আমলে কম। আমার মনে হয় যে মঞ্জু ভাই এই জায়গায় একটু, মঞ্জু ভাই আপনাকে থামাই, আপনি একটা খুব চমৎকার জায়গায় এসেছেন, সেটি একটু গাজী ভাই যদি জবাব দিতেন। যে বাংলাদেশে আমরা অনেক কিছুর প্যাক্ট দেখতে পাই, আপনারা জাতীয় পার্টির সাথে প্যাক্ট করেছেন, ইসলামী দলগুলোর মধ্যে কেউ আওয়ামী লীগের সাথে গিয়েছে, কেউ বিএনপির সাথে গিয়েছে, কেউ জামাত ইসলামের সাথে কথা বলেছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? এত বিভেদ, এত পরস্পর বিরোধিতা কেন, যদি মধ্যপন্থা দলই হবে? মহিউদ্দিন ভাই, আমরা তো কোন দল দিয়ে তো ইসলামকে জাস্টিফাই করব না। ওকে, কোন দল দিয়ে তো ইসলামকে জাস্টিফাই করা যাবে না। ইসলাম তো ইসলামই। এখন আমি যদি ইসলামের সঠিক আদর্শ চর্চা না করি, তাহলে এটা তো ইসলাম দায়ী না। এখন কেউ যদি, কোন ইসলামী সংগঠন যদি আওয়ামী লীগের সাথে প্যাক্ট করে, বা অন্য কোন কমিউনিস্ট পার্টির সাথেও যদি করে, বা অন্য কোন দুর্নীতিগ্রস্ত দলের সাথে করে, এই জন্য তো ইসলাম দায়ী না। সেই জন্য তো আপনি বলতে পারেন না যে অন্যরাই মধ্যপন্থী, ইসলাম মধ্যপন্থা না, এটা তো হবে না। মঞ্জু ভাই অবশ্য স্বীকার করেছেন, কিন্তু আবার দায় দিয়েছেন ইসলামের সংগঠনগুলোকে। তো সংগঠনগুলোর দায় সংগঠন নেবে, এটা তো ইসলাম নেবে না। তো এই জন্য আমার কথা অত্যন্ত পরিষ্কার। মঞ্জু ভাই যে কথা বলেছেন যে ধর্মীয় স্বাধীনতা, ইসলামে তো ধর্মীয় স্বাধীনতা আছে। আমাদের সংগঠনে কিন্তু অনেক অমুসলিম আছে। আমরা ইসলামকে আদর্শ হিসাবে মানি, এই জন্যই আমরা দেখেছি ইসলামে সাম্য আছে, মানবিক মর্যাদা আছে, সুবিচার আছে। ইসলামের স্বর্ণযুগে মানুষ শান্তিতে ছিল, এই জন্য আমরা ইসলামকে আদর্শ হিসাবে নিয়েছি। গাজী ভাই, এখানে একটা প্রশ্ন আছে যে অনেকে বলে থাকেন যে, আপনি বলেছেন যে অনেকে আছে, কিন্তু ইসলামের মধ্যে কি এরকম আশরাফ আতরাফও আছে? যেমন আপনি যেহেতু ধর্ম অনেক বেশি জানেন, অনেক বেশি, সেই জন্য কি আপনি, আমি যেহেতু কম জানি, আমার থেকে কি আপনি আশরাফ? বা যে আসলে ইসলাম ধর্মটা মানে না, তার থেকে কি আপনি বড়? এরকম বড় ছোট আছে? মানে সংবিধান বর্ণিত সাম্যের কি ব্যত্যয় আছে? এখানে খালিদ ভাই, আমি একটা কথা বলি, এখানে রাজনীতির প্রশ্ন, অধিকারের প্রশ্ন, রাষ্ট্র ব্যবস্থার প্রশ্ন। যখন আমি যখন রাষ্ট্র নিয়ে ভাববো, রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন রাষ্ট্রের নাগরিকদের আশরাফ আতরাফ চিন্তা করা যাবে না। তখন রাষ্ট্রের নাগরিক, তারা যেই ধর্মের হোক, যেই মতের হোক, যেই দলেরই হোক। এখন তো দলীয় ভাবেও ডিসক্রিমিনেট করা হয়, কিন্তু ইসলাম রাষ্ট্রের সকল নাগরিকদের অধিকারের ব্যাপারে সমান বিবেচনা করে। নাগরিক অধিকারে কোনো তারতম্য করা হয় না। নাগরিক অধিকারের ব্যাপারে আমি একটু অন্যভাবে প্রশ্নটা করি। চরমনাইয়ের পীর সাহেবের মানুষ হিসেবে মর্যাদা আর আমার মানুষ হিসেবে মর্যাদা কি সমান আপনাদের চোখে, বা ইসলামী আন্দোলন বাংলাদেশের চোখে? যে একটু মনে হয় একটু সংযোগে প্রবলেম হচ্ছিল, প্রশ্নটা আসলে আরেকবার চরমনাইয়ের পীর সাহেবের মর্যাদা আর আমার মর্যাদা মানুষ হিসাবে আপনাদের চোখে সমান কিনা? গাজী ভাই, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে?
গাজী ভাইয়ের কি শুনতে অসুবিধা হচ্ছে? অবশ্যই অধিকারের প্রশ্নে একটু প্রবলেম হচ্ছে মাঝখানে। না, আমি এখন প্রশ্নটা বুঝেছি যে পিশাব হুজুরের মর্যাদা বা অন্যদের মর্যাদা বা আপনার মর্যাদা মানুষ হিসাবে সমান কিনা। রাইট। এখানে আল্লাহর কাছে কে মর্যাদাবান সেটা ভিন্ন প্রশ্ন। সেখানে যে কেউ আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারেন, আল্লাহ মুসলমান হিসাবে আল্লাহ যে কেউ কবুল করতে পারেন, কিন্তু মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সবাই সমান। এবং এখানে বিচার সবাই ন্যায় বিচার, ইসলামের বিচার ব্যবস্থায় এতে কোনো তারতম্য নেই। এবং ইভেন আপনারা জানেন, এটা জানার বিষয় যে হযরত একজন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আমি বলি। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা অস্ত্র হারিয়ে গিয়েছিল। তো সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু তখন অস্ত্র হারিয়ে গিয়েছিল, সেখানে অভিযুক্ত করেছিল একজন ইহুদিকে। তো বিচারালয়ে ইহুদি আর আলী রাদিয়াল্লাহু আনহু একসাথে দুইজনকে দাঁড় করানো হলো। তখন কাজী যিনি বিচারপতি জিজ্ঞেস করলেন, আপনার যে অস্ত্রটা হারিয়েছে কে নিয়েছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার অভিযোগ হলো ইহুদির প্রতি। তা বললো যে সাক্ষীকে? বললো যে আমার ছেলে। না, ছেলে সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য হবে না। অতএব সেখানে তিনি কিন্তু তখন খলিফা। তাহলে দেখেন, একজন ইহুদির সাথে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, সেটা খুবই চমৎকার। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বিচার গেল না। খুবই ইসলামের খুবই চমৎকার। না, আমি আসলে আজকে তর্ক বিতর্কের মধ্যে যাইতে চাই না, কিন্তু খুবই চমৎকার একটি উদাহরণ আপনি দিয়েছেন। খোলাফায়ে রাশেদিনদের একজন খলিফা শেষ খলিফা নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু সেরকম উদাহরণ আমরা আমাদের প্র্যাকটিস থেকে, আমাদের দল থেকে, আমাদের বিশ্বাস থেকে দিতে পারবো কিনা, সেইটি ছিল হচ্ছে আমার জানার বিষয়। তা আপনি মোটামুটি বলেছেন। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে চাই, যেমন জনাব গাজী আতাউর রহমান ভাই, আপনি তো জানেন যে জামাতে ইসলামী তো বটেই, সামাজিক বা রাজনৈতিক অন্য ইসলামী দলগুলোর নেতারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে বা তাদের বিভিন্ন ধরনের নির্যাতন সইতে হচ্ছে। এই কথা একদম স্পষ্ট করে অনেকে বলছেন। এই আওয়ামী লীগ সরকার ভিন্ন মত একদমই পছন্দ করে না। ভিন্ন মতে গেলে সে যেই হোক না কেন তাকে কোনো না কোনো ভাবে নির্যাতন বা শাস্তি সহ্য করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বহু কথা বলা সত্ত্বেও, আমি অবশ্যই তাদের কোনো সমস্যা চাই না, কিন্তু তারা সমস্যার বাইরেই রয়েছেন। আপনাদের রক্ষা কবচ আসলে কি কারণে আপনারা সুরক্ষিত রয়েছেন বলে আপনারা মনে করেন, জনাব গাজী আতাউর রহমান? আপনি চাইলে আমি আসলে অনেকগুলো প্রিন্ট আউট এখানে আছে যে চরমনের পীর সাহেব, আপনাদের যে আমির বা নায়েবে আমির সাহেব, এমনকি আপনি নিজেও কত শক্ত কথা বলেছেন, এগুলি আসলে একটা বড় ফাইল রয়েছে এখানে। আমি আর রিপিট করতে চাই না, কিন্তু আপনাদেরকে সরকার কিছু বলছে না, আপনারা খুব স্বচ্ছন্দে আছেন, যেটা আমি চাই। স্মিত হাসি আপনার মতো এইটার, কিন্তু আমি এটার রহস্যটা আমি একটু জানতে চাই, জনাব গাজী আতাউর রহমান। রহস্যটা ভেরি সিম্পল। এখানে দুইটা পক্ষ আছে আমাদের দেশে। আসলে তো আমাদের রাজনীতিটা দুইটা বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তো এখানে আমরা কোনো পক্ষে নাই, স্বাভাবিকভাবে কোনো পক্ষে নাই। এই জন্য কোনো পক্ষই আমাদেরকে উত্তেজিত করতে চায় না, আমাদেরকে ডিস্টার্ব করতে চায় না। কারণ এটা স্বাভাবিক, এটা একটা একেবারে ভেরি সিম্পল বিষয়। এখানে আরেকটা যদি বলেন, আমাদের রাজনীতির যে দর্শন, এটাও একটা কারণ যে আমরা সকল রাজনৈতিক দলের সাথেই আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। হ্যাঁ, কেউ অন্যায় করলে, দুর্নীতি করলে, জনগণের অধিকার হরণ করলে আমরা সেটা বলবো। একটু মাঝখানে বলি, যেন গাজী আতাউর রহমান, আপনি দেখবেন যে আপনারা তো একটা রাজনৈতিক দল, আপনাদের একটা নিবন্ধন রয়েছে, আপনাদের একটা মার্কা রয়েছে, হাত পাখা। যারা নিজেদেরকে রাজনৈতিক দলও বলছে না, যেমন হেফাজত ইসলামী বাংলাদেশ, তাদের নেতৃবৃন্দ কোনো কারণে কোনো কথা বলে, তাদের কোনো পলিটিক্যাল কোনো জায়গায় নেই, তারা পলিটিক্যালি কোথাও পৌঁছাতে চায় না। তাদেরকেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ সেই ভিন্নমত পছন্দ করে না, ভিন্নমত সহ্য করে না। আমরা আওয়ামী লীগের মধ্যে ভিন্নমত পছন্দ না করার ক্ষেত্রে সাংবাদিকদের কারাবরণ করতে দেখেছি, লেখক ছবি তোলেন, শহীদুল হক, আমি অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আপনাদের ক্ষেত্রে সিম্পলটা আরেকটু যদি ব্যাখ্যা করতেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে যে শক্তি, যারা তাদেরকে ক্ষমতার জন্য যাদেরকে থ্রেট মনে করে, আমরা তাদের সাথেও নেই। এই জন্য সরকার চায় না আমাদেরকে কোনো দিকে ঠেলে দিতে, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় হলো যে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা সবার সাথে সুসম্পর্ক চাই,
আমরা যারা এই দেশে রাজনীতি করছে, আমরা একটা রাজনীতির গুণগত পরিবর্তন চাই এবং একটা সহনশীল পরিবেশ আমরা চাই। এই জন্য আমরা এদেশের শাসনতন্ত্রের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করি। আরেকটা বিষয় হলো যে আমরা যাদের সাথে কমিটমেন্ট করি, আমরা কমিটমেন্ট রক্ষা করি। প্রশাসনে আমাদের ব্যাপারে একটা সুনাম আছে যে আমরা কখনোই সীমা লঙ্ঘন করি না, আমরা কোনো ভায়োলেন্স করি না। আমরা কিন্তু সেই সীমা তো আপনার নির্ধারিত, মানে আপনি যেটাকে সীমা মনে করেন সেটাই তো আপনার সীমা না। সীমা আমার নির্ধারণ, আমরা তো স্বাধীনভাবে কাজ করতে পারি। আপনারা সরকারের থেকে তো কোনো সীমার গাইড বা 101টি সীমা রক্ষার উপায় এরকম কোনো বই তো নেন নাই। না, আমি একটা কথা বলি, এখানে রাজনীতি, আমাদের এখানে বিএনপিও যে প্রোগ্রাম করে, রাজনীতি করে বা বিভিন্ন রকম অনুষ্ঠান করে, সেখানেও কিন্তু প্রশাসনের সাথে তাদের একটা সমন্বয় লাগে, তাছাড়া কিন্তু প্রোগ্রাম করা কঠিন। সকল রাজনৈতিক দলের লাগে, যেমন আপনি হেফাজতের প্রসঙ্গ আনছেন, হেফাজতেরও কিন্তু এরকম হয়েছিল, কিন্তু হেফাজত কিন্তু সেটা রক্ষা করে নাই। তা এখন আমরা দেখেন, আমাদের যত বড় প্রোগ্রাম হোক, ছোট প্রোগ্রাম হোক, এখানে আমরা সবসময় এখানে প্রশাসনের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকে, যাতে আমরা যাতে আমাদের স্পেসটা যাতে নষ্ট না হয়। আর একটা বিষয় হলো, আমরাও যে স্বাধীনভাবে সবসময় প্রোগ্রাম করতে পারি, বিষয়টা কিন্তু এমন না। আমাদের লোকও যে জেলে যায় না, বিষয়টাকে এমন না। এই যে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে আমাদেরও 35 জন নেতাকর্মী জেলে ছিল। এটা আসলে সেভাবে মিডিয়ায় প্রচার হয় না। আমাদেরও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে বাধাগ্রস্ত হয়। আমরা নির্বাচনে, আমরা এখানে প্রায় 1000-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দিতে পারি নাই, স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রকম নির্যাতন জুলুমের কারণে। এবং আমরা আমাদের প্রার্থীদেরকে জোর জবরদস্তিমূলক তাদেরকে প্রত্যাহার করানো হয়েছে অনেক জায়গায়। অতএব আমরাও যে একেবারে স্মুথলি রাজনীতি করতে পারছি, বিষয়টা কিন্তু এমনও না। আমাদেরও অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। আমার পান ক্ষমা করবেন, পিইউএন পান, কারণ হাত পাখা আপনাদের মার্কা হওয়া আপনার কিন্তু সুবিধা হলো যে আপনি এদিকেও যাওয়া যেতে পারে, ওদিকেও যেতে পারে। অনেক জায়গায় যেহেতু আপনাকে জোর করে প্রত্যাহার করা আছে, এটাও যেমন আছে, আপনারা খুব খুশি খুশি সরকারের শীর্ষস্থানীয় লোকদের জন্য নিজেরা প্রত্যাহার নিজেদের করে নিয়েছেন, সেরকম ঘটনাও তো আছে, খুব খুশি খুশি, খুব আনন্দ করে। একটা ঘটনা বলেন, একটা ঘটনা বলেন যে আমরা খুশি খুশি প্রত্যাহার করেছি। একটা ঘটনা বলেন। নারায়ণগঞ্জে কি এরকম একটা ঘটনা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন? অবশ্যই না। এখানে আমাদেরকে জোর জবরদস্তিমূলক আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রার্থী প্রত্যাহার হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আমি নারায়ণগঞ্জের ঘটনাটাকে আমি মনে করেছি যে উনি বলেছেন যে এই পরিবারের বিপক্ষে না দাঁড়িয়ে আমি আসলে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নেব, এটা বলানো হয়েছে। সেখানকে আপনি তো সাংবাদিক, খালেদ মহিউদ্দিন ভাই, বলানো হয়েছে তারা জানি না, আমি তো বলাটা শুনি আর কি সাংবাদিকদের কাছে। আমি তো বলাটা, আপনি ওখানকার সাংবাদিকদের কাছে তথ্য নেন যে ওখানে জোর জবরদস্তিমূলক এই কথাটাকে বলানো হয়েছে এবং রেকর্ড করে ছাড়া হয়েছে এটা। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, আপনি নিশ্চয়ই সত্য কথা বলছেন। আমি একটু মঞ্জু ভাই আপনার কাছে একদম, আসলে আপনাদের কথা এত সুন্দর, আমি সময়টা ঠিক ম্যানেজ করতে পারছি না। মঞ্জু ভাই, আপনি যদি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি বলতেন, আপনি কি